প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং তাই আমরা বেশি সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, এক নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ছত্তিশগড়। ভারতের ছত্তিশগড় রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মৈকাল পর্বতশ্রেণীটি ভারতের প্রধানত মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এটি সাতপুরা পর্বতশ্রেণীর পূর্ব অংশ এবং কাওয়ারদা শহরের কাছে বিস্তৃত দেখা যায়। মৈকাল পর্বতশ্রেণী মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী। এটি সাতপুরা পর্বতশ্রেণীর পূর্ব দিকে অবস্থিত এবং কাওয়ারদা শহরের কাছে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা কে ঠিক করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লোকসভার অধ্যক্ষ। কোনো অর্থ বিল কিনা সেটা ঠিক করেন লোকসভার অধ্যক্ষ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। যদি কোনো অর্থ বিল কিনা সেই বিষয়ে কোনো প্রশ্ন ওঠে, তাহলে লোকসভার স্পিকার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন। সংবিধানের 110(3) অনুচ্ছেদ অনুসারে কোনো অর্থ বিল কিনা সেই বিষয়ে যদি কোনো সন্দেহ বা বিতর্ক দেখা দেয়, তাহলে লোকসভার স্পিকার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সুতরাং কোনো অর্থ বিল কিনা তা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা লোকসভার স্পিকারের হাতে ন্যস্ত। সংবিধানের 110(3) অনুচ্ছেদ অনুসারে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অগাস্ট ব্ল্যাঙ্কি। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্ট ব্ল্যাঙ্কি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন ফরাসি কূটনীতিবিদ অগাস্ট ব্ল্যাঙ্কি 1838 সালে। তিনি কিন্তু 1838 সালে এই শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন এবং তিনি একজন ফরাসি কূটনীতিবিদ ছিলেন। অন্যদিকে জর্জেস মিশেলেট এবং ফ্রেডরিক এঙ্গেলস শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন। সুতরাং শব্দটি প্রথম ব্যবহারের কৃতিত্ব অগাস্ট ব্ল্যাঙ্কির। কত সালে? 1838 সালে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, চ্যালেঞ্জ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রাগবি। চ্যালেঞ্জ কাপ রাগবি খেলার সঙ্গে যুক্ত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। চ্যালেঞ্জ কাপ রাগবি ফুটবল লিগের সাথে যুক্ত। এটি রাগবি লিগের একটি নকআউট কাপ প্রতিযোগিতা, যা 1896 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এই প্রতিযোগিতাটি রাগবি লিগের সবচেয়ে প্রাচীন কাপ। এটি কিন্তু রাগবি লিগের সবচেয়ে প্রাচীন কাপ প্রতিযোগিতার এর মধ্যে একটি। তাহলে চ্যালেঞ্জ কাপ হচ্ছে রাগবি ফুটবলের অংশ। এটা 1896 সাল থেকে হচ্ছে এবং রাগবি লিগের সবচেয়ে প্রাচীন কাপ প্রতিযোগিতা। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লাইকেন। শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হলো লাইকেন।
এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। শৈবাল ও ছত্রাক মিলিতভাবে লাইকেন নামক উদ্ভিদ গঠন করে। লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের একটি মিতজীবী সম্পর্ক। এটা কিন্তু মিতজীবী সম্পর্ক, যেখানে উভয় উদ্ভিদ একে অপরের উপর নির্ভরশীল থাকে। এখানে কিন্তু উভয় উদ্ভিদ একে অপরের উপর নির্ভরশীল থাকে এবং মিতজীবী সম্পর্ক এদের। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ট্যানিক অ্যাসিড। ট্যানিক অ্যাসিডটি চায়ে পাওয়া যায়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। চা পাতায় বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যার মধ্যে ট্যানিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড প্রধান। এদের মধ্যে ট্যানিক অ্যাসিড চায়ের তেতো স্বাদের জন্য দায়ী। এদের মধ্যে কিন্তু ট্যানিক অ্যাসিডটি চায়ের তেতো স্বাদের জন্য দায়ী। এবং কী কী অ্যাসিড পাওয়া যায়? ট্যানিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইউরিয়া। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ ইউরিয়া। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি হলো ইউরিয়া। এটি 1828 সালে জার্মান রাসায়নিকবিদ ফ্রেডরিক ওহলার সংশ্লেষ করেছিলেন। তিনি অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে ইউরিয়া তৈরি করেন। এটি কিন্তু উত্তপ্ত করে ইউরিয়া তৈরি করেন, যা আগে শুধু জীবন্ত প্রাণী থেকে পাওয়া যেত। এটি আবিষ্কারটি জৈব রসায়নের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল, কারণ এটি প্রমাণ করে যে অজৈব পদার্থ থেকেও জৈব যৌগ তৈরি করা সম্ভব। এর আগে ধারণা ছিল যে জৈব যৌগ শুধুমাত্র জীবন্ত প্রাণী বা উদ্ভিদ থেকে তৈরি হতে পারে। ওহলারের এই গবেষণাটি প্রাণশক্তি তত্ত্ব নামে পরিচিত। এটি কিন্তু প্রাণশক্তি তত্ত্ব নামেও পরিচিত। একটি মতবাদকে ভুল প্রমাণ করে, যা দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল। ইউরিয়া একটি সাধারণ জৈব যৌগ, যার রাসায়নিক সংকেত হল CnH2. এটি সার এবং বিভিন্ন রাসায়নিক শিল্পে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, দ্বিতীয় পুলকেশী। চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন দ্বিতীয় পুলকেশী। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী কিন্তু সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন, যিনি 1610 থেকে 1642 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং তার শাসনামলে চালুক্য সাম্রাজ্য দক্ষিণ ভারতে একটি বিশাল অংশ জুড়ে বিস্তৃত ছিল। তিনি ছিলেন ভাপাতি, বর্তমানে বাদামি থেকে শাসন করা একজন শক্তিশালী শাসক। দ্বিতীয় পুলকেশী ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা এবং শাসক, যিনি পল্লব রাজবংশের প্রথম মহেন্দ্র বর্মনকে পরাজিত করেছিল। ইতি কিন্তু পল্লব রাজবংশের মহেন্দ্র বর্মনকে পরাজিত করেছিলেন এবং তার রাজ্যকে তার আরও শক্তিশালী করেছিল। তার রাজত্বকালে চালুক্য সাম্রাজ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধি হয়েছিল। দ্বিতীয় পুলকেশীর সময় কিন্তু তার রাজ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও সমৃদ্ধি হয়েছিল এবং তিনি পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনকেও পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1991 সালে। মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল 1991 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মহিলাদের প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1991 সালে। 1991 সালে ফিফা মহিলা বিশ্বকাপ চীনের কোয়াতুং প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 16টি দল অংশগ্রহণ নিয়েছিল। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি 30 নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্র জয়লাভ করেছিল। তাহলে প্রথম মহিলা বিশ্বকাপ জয়লাভ করেছিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিহার।
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিহার। গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহার রাজ্যে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি মূলত বিহার এবং ঝাড়খণ্ড, মূলত কিন্তু বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এটি বিহারের গয়া জেলা এবং ঝাড়খণ্ডের কোডারমা জেলায় বিস্তৃত। গৌতম বুদ্ধ বন্যপ্রাণী অভয়ারণ্যটি বিহারের গয়া জেলা এবং ঝাড়খণ্ড রাজ্যের কোডারমা ও হাজারিবাগ জেলায় অবস্থিত। এটি গয়া শহর থেকে প্রায় 65 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। 1976 সালে এটিকে কিন্তু 1976 সালের বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। এই অভয়ারণ্যটি বাঘ, নীল ষাঁড়, বন্য মহিষ, দাগযুক্ত হরিণ, বার্কিং ডিয়ার, বন্য কুকুর এবং চিতাবাঘের মতো বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল। এটি কিন্তু 1976 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে গ্রহণ করা হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।